ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকের এপিসোডে আমরা দেখাবো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। সেটা কেমন? এর আগে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে শিখেছি। ক্লজ মানে খণ্ডবাক্য এবং একটা বড় বাক্যের মধ্যে ছোট ছোট খণ্ডবাক্য। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে বলা হয়েছিল এই বড় বাক্যের মধ্যে 3-4টা খণ্ডবাক্য থাকতে পারে, কিন্তু একটা খণ্ডবাক্য প্রধান থাকবে, বাকিগুলো অপ্রধান। অর্থাৎ একটা প্রধানটাকে বলবো প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট, আর বাকিগুলোকে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ক্লজ। এইবার যখন একটা বাক্য আরেকটা বাক্যের নাউন হিসেবে কাজ করবে, নাউন ক্লজ। যখন একটা বাক্য আরেকটা বাক্যের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন অ্যাডজেক্টিভ ক্লজ। আবার যখন একটা বাক্য আরেকটা বাক্যের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, তাহলে অ্যাডভার্ব ক্লজ। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যাডভার্ব, আমাদের অ্যাডভার্ব যে এপিসোডটা ছিল সেখানে আমরা বলেছিলাম অ্যাডভার্ব সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে বা ওদেরকে মডিফাই করে, আইডেন্টিফাই করে, ওদেরকে আরও কিছু বলে। এবার তার মানে কি, কোনো বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে যখন আরেকটা বাক্য বলবে সেটাকেই বলবো অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। সিম্পল ব্যাপারটা। আবার বলছি, কোনো বাক্যের ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে যদি আরেকটা বাক্য মডিফাই করে বা ওর সম্পর্কে কিছু কোয়ালিফাই করে বা আরও কিছু বলে, ওটাকেই আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অনেকগুলো নিয়মে হয়, অনেকগুলোভাবে বসানো হয়। তো কিভাবে এই ভার্বের বা অ্যাডজেক্টিভের সম্পর্কে বলে সেটা আমি দেখাচ্ছি। প্রথম, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম বলে প্রথমটাকে। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। টাইম কেমন? একটা বাক্যের ভার্বের সময়টা বলে দেবে আর একটা বাক্য, তাহলে ওই ছোট বাক্যটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। কীরকম? এখানে আছে হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। দেখো, সে এসেছিল যখন আমি সেখানে। আমি সেখানে, ওর আসার টাইমটা বলে দিচ্ছে কে? যখন আমি সেখানে ছিলাম, সেই টাইমে ও এসছে। এখানে একটা মজার ব্যাপার বলি, এই হোয়েন, এইগুলো যুক্ত হয় আরও যে শব্দগুলো আছে, হোয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল, সিন্স, এগুলো দিয়েও যুক্ত হতে পারে। তো এই হোয়েনটা যখন আমি পেছনে দেবো তখন এখানে কমার দরকার নেই, কিন্তু এটাকে আমি আগেও দিতে পারি। যেমন হোয়েন আই ওয়াজ দেয়ার হি কেম, এটাও হতে পারে। কিন্তু তখন কি করবে? দ্বিতীয় বাক্যটা লেখার আগে একটা কমা দিয়ে দেব, এটা। কিন্তু যে সময় পেছনে লিখবো কমা দরকার নেই, এই কথাটা মনে রাখবে। তো এবার দেখো, হি কেম, ওর সময়টা কখন? হোয়েন আই ওয়াজ দেয়ার। এবার এটা বিফোর, আফটার, এটা হতে পারে টিল, স্টিল, স্টে দেয়ার টিল আই কাম। এটা বলছে ডোন্ট গো আনটিল আই কাম। এখানে সিন্স, হি ইজ ওয়ার্কিং অথবা ওয়ার্ক দেয়ার সিন্স আই কাম, এই হতে পারে। টাইম, এগুলো সবগুলো শব্দ কি মেনশন করছে? টাইম মেনশন করবে। এই লিঙ্কারগুলো সবসময় টাইম মেনশন করে। তাহলে আমাদের হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এটা মনে রাখবো আমরা যে এটার কাজটার সময় সম্পর্কে বলছে, কখন অনুষ্ঠিত হবে, সময় সম্পর্কে। তাহলে গেল প্রথম 1 নাম্বার। এবার আসছে 2 নাম্বার, প্লেস, জায়গা। তার মানে ওই কাজের জায়গাটা কোথায় সেটা দেখাবে। কীরকম? অবে, হোয়ার ইউ গো। এখানে ভার্বটা হচ্ছে অবে, এটা ইম্পারেটিভ বাক্য। মান্য করো, হোয়ার ইউ গো, যেখানে যাবে। যেখানেই যাবে, যেখানে যাবে মান্য করবে। তার মানে হোয়ার ইউ গো কি করছে? এই ওবে সম্পর্কে, এই ভার্বটা সম্পর্কে বলছে। দেখো, হোয়ার ইউ গো, ওবে হোয়ার ইউ গো, তার মানে যেখানেই যাবে মান্য করবে। এটা হচ্ছে, এটা হোয়ার এভার ইউ গো আই ফলো ইউ। ঠিক আছে, আমি ফলো করা তোমার এই কাজটা, তুমি যেখানেই যাও। এটা হতে পারে আরেকটা, যেমন স্টে, স্টে হোয়ার ইউ আর। কি হতে পারে? স্টে হোয়ার ইউ আর, ওখানে থাকো যেখানে তুমি আছো, স্টে হোয়ার ইউ আর। তার মানে তোমার এই যে হোয়ার ইউ আর, তোমার থাকার জায়গাটা, তুমি আছো যেখানে, ওই জায়গাটাই থাকো। এই থাকো সম্পর্কে স্টে অথবা ওবে, এই ভাবটা সম্পর্কে এই হোয়ার যে যুক্ত বাক্যটা কোয়ালিফাই করছে, মডিফাই করছে। এটা কিন্তু এই ভার্বকেই বলছে। এটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, এটা হোয়ার এভারও যুক্ত হতে পারে। এটা গেল 2 নম্বর। এবার আসছে 3 নাম্বার, কি? পারপাস। আমরা জানি উদ্দেশ্য, পারপাস। যে কোনো কাজ করি এর উদ্দেশ্য থাকে।
এইবার এখানে কাজটা যে করা হবে তার উদ্দেশ্যটা আর একটা বাক্য প্রকাশ করবে, সিম্পল। তখন আমরা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস ব্যবহার করব। যেমন উই রিড, আমরা পড়ি, দ্যাট উই মে লার্ন, আমরা এর ফলে, এটার এই দ্যাটটার মানে হচ্ছে ফলে আমরা শিখি, ফলে আমরা শিখি, আমরা পড়ি তার ফলে আমরা শিখি। এটা হতে পারে ইন অর্ডার দ্যাট, হতে পারে এই দ্যাটের জায়গায় উই রিড ইন অর্ডার দ্যাট উই মে লার্ন হতে পারে, লেস্ট হতে পারে, এটা যুক্ত হতে পারে সো দ্যাট হতে পারে। যেমন হি ইজ সো বিজি দ্যাট, না উই রিড সো দ্যাট উই মে লার্ন, এটা হতে পারে উই রিড সো উই মে লার্ন। লেস্ট হতে পারে উই রিড লেস্ট উই লেগ বিহাইন্ড, আমরা পড়ি আমরা পেছনে যেন না পড়ে যাই, যার জন্য তখন লেস্ট অর্থে ব্যবহার হলো। এটা মনে রাখবে, এটা অ্যাডভার্ব পারপাস। পারপাস মানে এই কাজটা কি হচ্ছে, এই কাজটার উদ্দেশ্য হচ্ছে এটা, পারপাসটা। ক্লিয়ার হয়ে গেল? এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। এবার আসছে রিজন, কারণ। আমরা জানি একটা কাজ হতে পারে, রিজনটা থাকতে অবশ্যই, কাজ প্রত্যেকটা কাজের একটা যুক্তি থাকে, রিজন থাকে। ওই রিজনটা যখন আরেকটা বাক্য প্রকাশ করবে তখন ওটা অ্যাডভার্ব ক্লজ। মানে এই কাজের একটা প্রিন্সিপাল ক্লজের কাজের রিজনটা আরেকটা বাক্য প্রকাশ করবে। কিরকম? অ্যাজ হি ইজ ইল, দেখো সে অসুস্থ, হি ক্যান নট কাম, এই যে আসা, সে আসেনি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, সে আসেনি। এর কারণটা কি, রিজনটা কি? হি অ্যাজ হি ইজ ইল। তার মানে এটা আগে যদি দাও হি ক্যান নট কাম অ্যাজ হি ইজ ইল, তখন কমা লাগবে না। আর ওই যে আগের নিয়মটা বলেছিলাম, হয়ে পেছনে বসালে কমার দরকার নেই, আগে বসালে কমা লাগবে। এটার এই যে সময় আমি একটা কথা বলছি, মনে রাখবে, যেটার মধ্যে অ্যাজ, হুই, ইজ, আনটিল এই লিঙ্কারগুলো যে বাক্যটায় আছে ওটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ওটা ছাড়া যেটা থাকবে সেটা দেখবে প্রিন্সিপাল ক্লজ, ওটাই প্রিন্সিপাল, কারণ এইটাই ওটার সম্পর্কে, ওটার ভাব সম্পর্কে বলছে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছে। ক্লিয়ার? এটা মনে রাখবে কিন্তু, সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। এটার সাথে আরও যুক্ত হয় সিন্স হয়, দ্যাট হয়, বিকজ হয়, হি ইজ ইল, হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল হতে পারে, হি ক্যান নট কাম সিন্স হি ইজ ইল হতে পারে, এই একই মানে। ওকে, এবার আসছে 5 নাম্বার, রেজাল্ট। দেখো রেজাল্ট মানে ফল। আমরা কি শিখলাম? পারপাস শিখলাম, কারণ শিখলাম, এবার কিন্তু ফল। এই তিনটে কিন্তু কাছাকাছি, মানেটা খুব গভীরভাবে ধরতে হবে, তিনটে কাছাকাছি। এবার ফল বোঝাচ্ছে, তার মানে তুমি যে কাজটা করবে কাজটার ফল প্রকাশ করবে আর একটা বাক্য, সেটাই হবে অ্যাডভার্ব ক্লজ, এই কাজের ফল। কীরকম? হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, ও যে হাঁটতে পারছে না, এটা কেন? সো টায়ার্ড, ও ক্লান্ত। এই ক্লান্ত হওয়ার ফল হিসেবে কিন্তু এটা প্রকাশ করছে, এটা কিন্তু উদ্দেশ্য না, এটা কিন্তু কারণও না, এটার ফল হিসেবে এটা কি হচ্ছে? হি ইজ সো টায়ার্ড, এই টায়ার্ড হয়েছে তাই ও হাঁটতে পারছে না। এবার দেখো সো কথাটা এখানে আছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা প্রিন্সিপাল ক্লজ। যেহেতু মেইন কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে? হি ক্যান নট ওয়াক, যেখানে আমরা এখানে এক্সপ্রেশনটার মূল বাক্য কোনটা আমরা বোঝাতে চাচ্ছি? হি ক্যান নট ওয়াক। এটা দেখো নিজে নিজে প্রকাশ হচ্ছে। যদি বলি হি ক্যান নট ওয়াক, নিজে মানে প্রকাশ করলো, কিন্তু যদি বলো হি ইজ সো টায়ার্ড, সে সো টায়ার্ড দ্যাট, সে এতই ক্লান্ত যে, এইটুক বলে থামলে কি বাক্য প্রকাশ হবে? হবে না, তখন আমাকে এটা লাগবে। তার মানে এটা প্রকাশ করতে গেলে এটা লাগছে, কিন্তু এটা প্রকাশ করতে গেলে এটা না হলেও চলবে, তাই এটাকে প্রিন্সিপাল ক্লজ বলি। প্রিন্সিপাল প্রধান বা ইন্ডিপেন্ডেন্ট কাকে বলি? যার ডিপেন্ড করে না, আর এটা এর উপর নির্ভর করে, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা দ্যাট দিয়ে যুক্ত হতে পারে, সাচ দ্যাট দিয়ে যুক্ত হতে পারে, হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ইজ ক্যানট ওয়াক, এটা হতে পারে হি ইজ বিজি দ্যাট হি ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং, হতেই পারে। তার ফলে কি হয়েছে? তার ফলে সে মিটিং অ্যাটেন্ড করেনি। এভাবে এইবার আমরা যেটা 6 নম্বর পয়েন্টে আসবো, ম্যানার, অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার।
তো এই ম্যানারে হচ্ছে একটা কাজের কি পদ্ধতিতে হয়েছে, কি রীতিতে হয়েছে সেটা বর্ণনা করবে। যেমন ট্রাভেল, ভ্রমণ করো, অ্যাজ ইউ লাইক, যেমন তুমি চাচ্ছ। তার মানে এই তোমার ট্রাভেল কাজটার ম্যানারটা, রীতিটা কীরকম হবে, তুমি যেমন চাচ্ছ তেমনি হবে। এটা কেমন দূরে হবে না কাছে হবে, সবটা এই ভার্বটার সম্পূর্ণ কোয়ালিফাই করছে তোমার পছন্দের উপর। যেমন গো অ্যাজ ইউ লাইক, যাও তুমি যেমন পছন্দ করো, সেই রকম এটা হচ্ছে। এই ম্যানারটা হয়ে গেল। এবার আসছে কন্ডিশন অর সাপোজিশন। এটা একটা মজার ব্যাপার। কন্ডিশন, আমরা কন্ডিশন মানেই শর্ত জানি। তো শর্তটা হচ্ছে কীরকম, ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি যদি আসো আমি যাব। এই যে শর্তটা নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, ইফ ইউ গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। এই যে ব্লাড দিলে, তোমরা ব্লাড দিলে, তার মানে তোমরা যদি ঝাঁপিয়ে পড়ো বীরের সাথে, আমি স্বাধীনতা দেব, যুবকদের বলেছিল। তো এটা গেল কন্ডিশন বা সাপোজিশনে। তো এখানেও মনে রাখবো যে ইফ যে শব্দটা থাকবে কন্ডিশনের, সেই শব্দটা যদি আগে বসাই তাহলে কমাটা পেছনে হবে, আর যদি ইফ শব্দটা পরে বসাই তাহলে কমা লাগবে না। তাহলে আই শ্যাল গো ইফ ইউ কাম, কমার আর দরকার নেই। ঠিক এখানে আরও যেগুলো লিঙ্কার ব্যবহার হয়, আনলেস, যেমন আনলেস ইউ কাম আই শ্যাল নট গো, ব্যাস, তুমি না এলে আমি যাব না। ইন কেস অফ, এ শর্ত, এটাও ওয়েদার, এটাও শর্ত হিসেবে ব্যবহার হয়। আনকন্ডিশন অফ, আনকন্ডিশন, এই শর্ত অনুসারে, এটা তো পরিষ্কার বোঝাচ্ছে। আর প্রোভাইডেড দ্যাট, এটাও এই লিঙ্কার হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু সবগুলো মনে রাখতে হবে কন্ডিশন এবং সাপোজিশন। যে ভার্বটা থাকবে প্রথম বাক্যের, ভার্বের শর্ত হিসেবে দ্বিতীয় বাক্যটা কাজ করবে। তো গেল 7 নম্বর। এবার আসছে 8 নম্বর, কনসেশন। এই কনসেশন ভার্বটা হচ্ছে দো, অলদো। দো মানে যদিও, আমরা জানি, অলদো মানেও যদিও। এর সাথে আরও আছে ইভেন ইফ, ইভেন, এটা আছে। তো এখানে এই দো যখন আমরা অর্থ প্রকাশ করব, তো আমরা জানি দো মানে যদিও। এটা কিন্তু একটু কনসেশনটার মধ্যে একটু কন্ট্রাস্ট আসবে। তার মানে দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, সে গরিব, তার মধ্যে একটু কন্ট্রাস্ট চলে এসছে যে সে কিন্তু সৎ। এই যে এটার মধ্যে এই কনসেশনটা, এই যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা অলদো যদি বলছি অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট হবে। তো এই ইভেন ইফ বসালেও আমরা ব্যবহার করতে পারবো, আবার ইভেনটাও ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে কনসেশন। তো আমাদের যেটা করতে হবে, এই দো লিঙ্কারগুলোর মানেটা একদম পরিষ্কার ধারণা রাখতে হবে। তাতে আমরা দুটো বাক্য দেখলেই ধরে ফেলবো এটা কোন লিঙ্কারটা ব্যবহার হবে এবং কোন কন্ডিশন কোনটার মধ্যে পড়ছে। এই কনসেশনস বা দুটো একটু বিপরীত ধারণা, অল্প বিপরীত ধারণা, কন্ট্রাস্ট টাইপের আছে, যদি এমন থাকে তো এটা ধরে ফেলবো। তো এটা গেল 8 নম্বর। এবার আমি 8 নম্বর পর্যন্ত কেটে দিলে আসছে এবার 9 নম্বর। 9 নম্বর কি আসছে, কম্পারিজন। কম্পারিজনস কীরকম, এটা আমরা ডিগ্রি যে শিখেছিলাম ডিগ্রির চ্যাপ্টারে, সেই ডিগ্রিতে ডিগ্রির মতন অনেকটা। যেমন হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, আই এম নট স্ট্রঙ্গার দ্যান ইউ, এমন ব্যাপারগুলো। তো এখানে এটা ক্লজ এই শর্তে ধরানো হবে যে হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, এর ক্ষেত্রে ইউ আর, এটা ধরে নিতে হবে, ইউ আর। হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ আর, তাহলে এটাও একটা ভার্ব হলো, এটাও একটা ভার্ব হলো। এটা ডিগ্রি হিসেবে, এটা ডিগ্রি হিসেবে এটা ব্যবহার হলো। তো গেল কম্পারিজন। এবার আসছে মজার ব্যাপারটা, যেটা যে হু এবং হুইচ, আমরা জানি এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ ক্লজে, খুব ভালোভাবে ব্যবহার শিখেছি অ্যান্টিসিডেন্ট হিসেবে। কিন্তু এখানে যখন এই কজ এবং পারপাস, কারণ এবং উদ্দেশ্য হিসেবে এটাকে বসানো হবে, তখন অ্যাডভার্ব ক্লজ হিসেবে কিন্তু ব্যবহার হবে। এটা স্পেশাল ইউজ। কীরকম, যেমন তমাল হু ইজ ইল ক্যান নট কাম, যেমন তমাল, তমাল হু ইজ ইল ক্যান নট
অ্যাটেন্ড লিখলাম, অ্যাটেন্ড দ্য মিটিং। হু ইজ ইল ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে দিয়ে দিলাম। এইবার হু ইজ ইল, এই হু বলতে বোঝাচ্ছে বিকজ হি, বিকজ হি। তমাল হু ইজ ইল মিন্স তমাল বিকজ হি ইজ ইল ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। ঠিক আছে, এইবার এটা যদি লেখা যায় দ্য বুক হুইচ ইজ টর্ন, টর্ন ছিঁড়ে গেছে, ইজ থ্রোন অ্যাওয়ে, থ্রোন অ্যাওয়ে। এখানে দেখো হুইচ টর্ন ইজ থ্রোন অ্যাওয়ে, তার মানে এই হুইচটা কি বোঝাচ্ছে? বিকজ ইট ইজ টর্ন। এই যে থ্রোন অ্যাওয়ে হয়েছে, ফেলে দেওয়া হয়েছে বইটা, তো বইটাকে ফেলে দেওয়া হয়েছে কেন? কারণ কেন? এই যে হুইচ, হুইচ ইজ টর্ন, এই ছিঁড়ে যাওয়ার জন্য। তাই এখানে কিন্তু হুইচটা এটা অ্যাডজেক্টিভ, এটা দোষগুণ প্রকাশ করছে না, এটা কিন্তু এই বুকটার কারণ প্রকাশ করছে, যে ছিঁড়ে যাওয়ার কারণ। এই থ্রোন অ্যাওয়ের কারণ হিসেবে এই হুইচটা ব্যবহার হচ্ছে। হুইচটা কেন? এই থ্রোন অ্যাওয়ে, ফেলে দেওয়া হয়েছে, এটার কারণ হিসেবে এটা ব্যবহার হয়েছে। তো এই যেহেতু কারণ হিসেবে ব্যবহার হয়েছে, তখন কিন্তু এটা অ্যাডভার্ব ক্লজ হিসেবে ট্রিট করব আমরা, অ্যাডজেটিভ নয়। আর অ্যাডজেটিভ কখন করব? যখন এই বুক সম্পর্কে কোয়ালিফাই করবে, বুকটাকে কোয়ালিফাই করবে, তখন অ্যাডজেটিভ ক্লজ হিসেবে ধরে নেব। এটা গেল কজ। এবার আসছে যদি পারপাস হিসেবে ধরে নেই, পারপাস মানে উদ্দেশ্য। যেমন আই কেপ্ট এ ডগ হুইচ উড গার্ড মাই হাউস, এখানে দেখো মজার ব্যাপার, আই কেপ্ট এ ডগ হুইচ উড গার্ড মাই হাউস। কীরকম? যে আমি যে ডগটা, কুকুরটা রেখেছি, এটার পারপাস কি? এই যে হুইচ দিয়ে কিন্তু এই ডগের লিঙ্কার যেটা করছে, এটাকে কোয়ালিফাই করছে না, এটার পারপাস। হুইচ মানে পারপাসটা কি? এই পারপাস, এই ডগটা, আই কেপ্ট দ্য ডগ, এই কাজটার উদ্দেশ্যটা কি? উড কিপ মাই হাউস, গার্ড মাই হাউস, আমার বাড়ি পাহারা দেবে। অ্যাট নাইট বলতে পারো, অ্যাট নাইট আমার বাড়ি পাহারা দেবে। তার মানে কি? কেপ্ট আ ডগ হুইচ উড গার্ড মাই হাউস, আমার বাড়ি পাহারা দেবে, এই অর্থে এই হুইচটা ব্যবহার হচ্ছে। যখন এই পারপাস অর্থে ব্যবহার হবে, তখন এখানেও কিন্তু অ্যাডভার্ব ক্লজ হিসেবে ব্যবহার হবে। এই যে 10টা নিয়ম, আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই 10টা নিয়ম কন্ট্রোল করতে পারি, এবং এক এক করে যেখানে যেখানে যে নিয়মটা একটু কঠিন লাগে, সেই নিয়মটা বারবার করে দেখে, স্ক্রোলিং করে আগে পিছে দেখে আমরা উদাহরণগুলো করব, এবং তারপরে যদি উদাহরণগুলো কঠিন মনে হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখলে আমরা উত্তর দিয়ে দেব। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।